গল্প ধূসর আলোর নিচে। লেখায় জান্নাত। নিজের স্বামীর বোনকে চুম্বনরত অবস্থায় দেখে থমকে গেল মীরা। পা দুটো তার অবশ হয়ে এলো। মাঝরাতে ঘুম ভেঙে গেল পানি পিপাসায়। মীরা উঠে দেখল তার স্বামী মোহন পাশে নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ এসে ভাবল মোহন হয়তো ওয়াশরুমে আছে। টেবিলে রাখা বোতলটা নিয়ে উঠে বাইরে এলো সে। নিচে নেমে রান্নাঘরে গিয়ে পানি ঢালল তাতে। উপরে উঠে যখন নিজের ঘরের দিকে ঘুরল, ঠিক তখনই করিডোরের শেষ রুমটা থেকে কারো কথা বলার আওয়াজ ভেসে এলো তার কানে। মীরা কৌতূহলী হয়ে এগিয়ে যেতে লাগলো সেদিকে। রুমের সামনে এসে যে দৃশ্য দেখল সে, তাতে পাজরা তার আপনা আপনিই থেমে গেল। মোহন তারই ছোট বোন মোহিনীর সাথে ঘনিষ্ঠ হয়ে আছে। লাগাতার চুমু খাচ্ছে তার ঠোঁটে। মোহিনীও তাকে আটকাচ্ছে না। মীরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে অনর্গল। নিজের চোখকেই যেন সে বিশ্বাস করতে পারছে না। মোহিনী এবার মোহনকে মৃদু ধাক্কায় কিছুটা সরিয়ে দিল তাকে। মোহন কপাল কুঁচকে বলল, কি হলো? এভাবে সরিয়ে দিলি কেন আমায়? আমার স্পর্শ ভালো লাগছে না? মোহিনী মোহনের গলায় হাত রেখে ন্যাকামো করে বলল, তোমার বউ যদি দেখে ফেলে? তখন কি হবে? মোহন তার চুলে হাত বুলাল। দেখবে না। যতদিন না ওর কিডনি পাচ্ছি ততদিন ওকে জানতেই দেব না। চিন্তা করো না জানেমান। মোহিনী দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আর কতদিন অপেক্ষা করতে হবে তোমার কাছে আসতে? আহা, অপেক্ষা কেন করবে? মন চাইলেই চলে আসবে আমার কাছে। হ্যাঁ, আর তোমার বউ বুঝি কিছু বলবে না? ওর তো সন্দেহ হবে। আমি ম্যানেজ করে নেব। আচ্ছা, ওকে কিডনি দেওয়াতে রাজি করাবে কিভাবে বলো তো? বলবো আমি অসুস্থ। আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। ওর সাথে ম্যাচ করেছে। ও যেন দিয়ে দেয়। তোমার বোন যা বোকা। আমার জন্য তো পাগল প্রায়। আমি বললে ও চোখ বন্ধ করে সেটা করে দেবে। বলতে বলতেই হেসে উঠল মোহন। মীরা আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না। কোনোমতে দুজনের চোখের আড়াল হয়ে ধীরে ধীরে চলে এলো সেখান থেকে। বেডের উপর বসেই কান্নায় ভেঙে পড়ল সে। সে কার সাথে সংসার করছে? এতগুলো দিন পার হলো তাও সে মোহনকে চিনতে পারল না। মীরার মনে পড়ল পুরনো দিনের কথা, যখন সে সবে কলেজে উঠেছে। মীরা আর মোহিনী হারুন শেখ আর মরিয়ম বেগমের দুই মেয়ে। মোহিনী মীরার থেকে 2 বছরের ছোট। ছোট হওয়ার দরুন বাবা মায়ের চোখের মনি সে। বাবা হারুন শেখ আর মা মরিয়ম বেগম ছোট মেয়ের কোন কথা ফেলতে পারে না। মীরাকেও ছোট থেকেই অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে ওর জন্য। মীরা ইন্টার পাশ করে অনার্সে ভর্তি হয়েছে সবে। নতুন কলেজ, নতুন বন্ধু। কাউকেই সে চেনে না। পুরনো বন্ধুগুলোও সব এক এক জায়গায়। মোহন ছিল মীরার এক ব্যাচ সিনিয়র। হারুন শেখের ব্যবসায়িক পার্টনার আনোয়ার হোসেনের ছেলে মোহন। সেই সুবাদে মীরাদের বাড়িতে তার ভালোই যাতায়াত ছিল। মোহনকে দেখেই মীরার বেশ ভালো লাগে। কেমন সুন্দর ব্যবহার তার। কথা বলার ধরন, হাঁটাচলা, সবকিছুই যেন তাকে মুগ্ধ করত বারংবার। মীরার ভালো লাগাটা ছিল গোপনে। সে কাউকেই বলেনি তা, একমাত্র তার বোন মোহিনী ছাড়া। মোহিনী কিভাবে কিভাবে যেন বুঝতে পেরে গেছিল। কিন্তু মীরা সেদিন খুব অবাক হলো যখন দেখল মোহন আর তার বাবা স্বয়ং তাকে বাড়ির বউ করার প্রস্তাব নিয়ে এলো। মোহনের বউ হবে সে?
যাকে সে এতদিন লুকিয়ে লুকিয়ে ভালোবেসে এসেছে। ভাবতেই তার শরীর জুড়ে অজানা এক শিহরণ বয়ে গেল। এঙ্গেজমেন্ট হওয়ার 6 মাস পরেই বিয়ে হলো তাদের। এই 6 মাস মোহন তার পরীক্ষার জন্য ব্যস্ত ছিল। কথা হতো দিনে 2বার করে। কি সুন্দর করে কথা বলতো সে। মীরা যেন প্রতিবারই নতুন করে তার প্রেমে পড়ত। কিন্তু সে কখনো ঘুণাক্ষরেও টের পায়নি এই সব কিছুই যে ছিল এক পরিকল্পনার অংশ। বিয়ের পর তাদের সংসার বেশ ভালোই কাটছিল। কিন্তু একটা বিষয় মীরাকে বেশ অবাক করত। মোহন কখনো তার তেমন কাছে আসত না। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয় তা তাদের মাঝে কখনো হয়নি। যখনই মীরা তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করত তখনই সে কোনো না কোনো অজুহাতে তার থেকে এক প্রকার পালিয়ে যেত। মীরা তাতে বিশেষ পাত্তা দেয়নি। ভেবেছে নতুন সম্পর্ক, মোহনের হয়তো তার কাছে আসতে অস্বস্তি বোধ হচ্ছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সময় গড়াতে থাকল। মীরার বিয়ের পর মোহিনীর যাতায়াত বাড়ল এ বাড়িতে। মীরা কখনো সেসব নিয়ে কিছু বলেনি। তার শ্বশুর বাড়ির লোকেরই যখন কোনো সমস্যা নেই তখন সে আর কি বলবে। মোহনকে নিয়েও কখনো সন্দেহ করার মতো কিছু ঘটেনি। মোহিনী থাকাকালীনও তার ব্যবহার স্বাভাবিকই থাকত। তবে তারা যে লুকিয়ে লুকিয়ে এসব করত তা আজ মীরা জানতে পারল। মীরার শাশুড়ি রেবেকা সুলতানার মোহিনীকে বিশেষ পছন্দ নয়। তিনি কখনো সামনাসামনি কিছু না বললেও আকারে ইঙ্গিতে বোঝান। মীরা সেসব বোঝে না। তবে এতদিনের এইসব ঘটনা এখন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। একে একে সব বুঝতে পারছে সে। মোহন আর মোহিনী তাকে ব্যবহার করেছে এতদিন। তাদের দরকার তার কিডনি। যেহেতু মীরা আগে থেকেই মোহনকে পছন্দ তাই মোহন চায়নি তাকে দূরে ঠেলে দূরত্ব বাড়াতে। তখন যদি মীরা কিডনি দিতে অস্বীকার করে, মীরার বাবা মাও তার পক্ষেই থাকবে সেটা মোহন আর মোহিনী খুব ভালো করেই জানে। মোহিনীকে লাই দিলেও তারা মীরাকে যথেষ্ট ভালোবাসে। মীরার ক্ষতি করে তারা মোহিনীর লাভ হতে দেবে না। আর মীরা মোহনকে ভালোবাসে একথা জানার পর তারা চেয়েছিল মীরার সাথে যেন মোহনেরই বিয়ে হয়। যদি তা না হতো তবে মোহন আর মোহিনীর উপর তারা বেশ চটে যেতেন। মীরাকে বিয়ে করাই সব দিক থেকে উপযুক্ত মনে হয়েছিল তাদের। বসে বসে মীরা হিসেব মেলালো। এতদিন ধরে না বোঝা জিনিসগুলো একে একে বুঝতে পারল সে। বাইরে কারো পায়ের আওয়াজ পেতেই মীরা ঘাপটি মেরে শুয়ে পড়ল। মোহনকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না সে যে জেগে আছে। মোহন ধীরে ধীরে ঘরের ভিতরে এলো। কোনো আওয়াজ না করে আবার চুপচাপ মীরার পাশে শুয়ে পড়ল। মীরার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। মোহন জানতেও পারল না তার এতদিনের রচিত পরিকল্পনা যে মীরা জেনে গেছে এর মধ্যেই। পরদিন সকালে উঠে মীরা রোজকার মতো কিচেনে গেল। মোহিনীর পছন্দের রান্না বান্না করল। কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই। রাতে কান্নাকাটি করার ফলে তার চোখ ফুলে গেছে। বাসার কাজের লোক জিজ্ঞেস করাতে সে জানালো তার অ্যালার্জি হয়েছে, তাই চোখ মুখ ফুলে গেছে। প্রথমে শ্বশুরের, তারপর মোহনের টিফিন বক্স রেডি করল। প্লেটে ভাত বাড়ল। ডাইনিং টেবিলে সব গুছিয়ে রাখল। চুপচাপ। কিন্তু তার এই আচরণের কারণ কি? কেন সে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না? এই শান্ত মুখের পিছনে কি চলছে তার মাথায়? তা কেউ বুঝতেও পারল না। মোহন রেডি হয়ে নিচে নামল। ডাইনিং টেবিলে বসার পরপরই মোহিনীও সেখানে এসে উপস্থিত হল। মুখে তার হাসি লেগে আছে। মীরার চোখ পড়ল তার গলায়। মোহিনীর গলায় লাল দাগ। মীরা চোখ ঘুরিয়ে সবার প্লেটে খাবার বেড়ে দিল। কোনো প্রতিক্রিয়া দেখালো না সে।
মোহন চুপচাপ খাওয়া দাওয়া শেষে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মীরা সবাইকে খেতে দিয়ে নিজে খেতে বসে পড়ল। মোহিনীর গলার দাগ রেবেকা সুলতান আরও নজর এড়াল না। তিনি খেতে খেতে তার উদ্দেশ্যে বললেন, কি গো মেয়ে, তোমার গলায়ও কিসের দাগ? কেউ কামড়েছে নাকি? তার কথাটা শোনা মাত্রই মোহিনী হাত থেকে ভাতের লোকমাটা পড়ে গেল। সে দ্রুত সেটা ডেকে বলল, ক ক কই না তো। কে কা মরাবে? এটা তো এটা তো ও কি? অমন তুতলেছ কেন? হঠাৎ এমন ভয় পেয়ে গেলি কেন? কি বলছেন আপনি এসব? আমি ভয় কেন পাবো? ঠিকই তো আছি। আচ্ছা, তা বললে না তো, ওখানে কি হয়েছে? আসলে কাল রাতে চিংড়ি খেয়েছিলাম তো, তাই অ্যালার্জি হয়ে গেছে। ওটারই দাগ? ও। রেবেকা সুলতানা আর কথা না বাড়িয়ে বাকি খাওয়াটুকু শেষ করলেন। তিনি উঠে চলে যেতেই মোহিনী ও খাওয়া প্লেট রেখে উঠে পড়ল। মীরা তার দিকে চেয়ে বলল, কি হলো? খাওয়া শেষ না করে উঠে পড়লি যে? আর খেতে ইচ্ছা করছে না আপু? কেন, শরীর খারাপ লাগছে? ওষুধ খাবি? না না, ঠিক আছি আমি। আসলে একটু বেরোবো আজ। কিছু কেনাকাটা করার আছে। একা যাবি? হ্যাঁ। একা না তো লোক কোথায় পাবো? কেন, আমি আছি তো। আমিও যাব তোর সাথে। আমারও কিছু জিনিস কিনতে হবে। মীরার কথা শুনে মোহিনী থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, ক কেন আপু? তোর আবার যাওয়ার কি দরকার? এই রোদের মধ্যে বের হতে হবে না। আমাকে বল তোর কি লাগবে, আমি নিয়ে আসব। মীরা কিছুক্ষণ চেয়ে রইল মোহিনীর মুখের দিকে। মোহিনী ভেতরে ভেতরে ভয় পেতে লাগল। মীরার এই দৃষ্টিভঙ্গি যেন অজান্তেই তার মনে ভয়ের সৃষ্টি করল। ঠিক আছে, আমি মেসেজে বলে দেব কি লাগবে আমার। সেগুলো নিয়ে আসিস। আচ্ছা। মোহিনী হাফ ছেড়ে বাঁচল। এখন সে নিশ্চিন্তে মোহনের সাথে দেখা করতে যেতে পারবে। সে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ল। মোহিনী বাড়ি থেকে বের হতেই মীরাও বেরিয়ে পড়ল। তার শাশুড়ি রেবেকা সুলতানা তাকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ বৌমা? আসলে মা, কিছু জিনিস আনতে হবে, তাই মার্কেটে যাচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমি কাজের মেয়েটাকে বলে দিয়েছি, এদিকটা ও সামলে নেবে। সব রেডি করে রাখবে, আমি এসে রান্না বসিয়ে দেব। আচ্ছা, সাবধানে যেও। রেবেকা সুলতানাকে বলে বেরিয়ে পড়ল মীরা। মোহিনী ততক্ষণে একটা রিকশা ডেকে তাতে উঠে পড়েছে। মীরা একটা ট্যাক্সি নিয়ে পিছু নিল তার। মোহিনী একটা পার্কের সামনে গেল। সেখানে মোহন দাঁড়িয়ে ছিল। সে মোহিনীর সাথে তার রিকশায় উঠে পড়ল। মীরা সবটাই দেখল। তারপর তারা দুজনে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ল। মীরা ভেতরে ঢুকল না। বাইরে বসেই তাদের বেরিয়ে আসার অপেক্ষা করতে লাগল। যত তাদের একসাথে দেখছে ততই যেন ভিতরটা ভেঙে চুরে যাচ্ছে তার।
কিন্তু কাকেই বা বলবে সে এসব কথা। আজ সে মোহিনীর পিছু পিছু এসেছে এটাই দেখতে, এতদিন তাকে লুকিয়ে ঠিক কি করে যাচ্ছে ওরা। দুজনে খাওয়া দাওয়া করে আবার রিকশায় উঠে পড়ল। মীরা ও ট্যাক্সি নিয়ে ওদের ফলো করতে লাগলো। দেখলো তারা একটা হসপিটালের সামনে এসে নামলো। মীরা ট্যাক্সি থেকে নামলো এবার। ওদের পিছু পিছু লুকিয়ে ঢুকলো হসপিটালের মধ্যে। ওরা ডাক্তারের কেবিনে ঢুকে পড়ল। মীরা ও ডাক্তারের চেম্বার থেকে কিছুটা দূরে একটা জায়গায় বসে পড়ল। না, এভাবে বসে থাকলে তো হবে না। খোঁজ নিতে হবে কেন ওরা হসপিটালে এসেছে। এর আগে কি এসেছিল? তবে কি মোহিনী? ওর গর্ভে কি তবে মোহনের সন্তান? এমন হাজারটা সন্দেহ দানা বাঁধল মীরার মনে। কিন্তু সত্যিটা সে কিভাবে জানবে? কে তাকে বলবে সব? ঠিক এই সময় ডাক্তারের ওখান থেকে একজন নার্স বাইরে বেরিয়ে এলো। সে যখন মীরার সামনে থেকে যাচ্ছিল তখনই মীরা তাকে আটকালো। শুনছেন? আমার একটা সাহায্য করবেন প্লিজ? মীরার কথায় পিছনে ফিরল নার্সটা। বলুন। এই যে দুজনেই মাত্র ভেতরে গেল, আপনি কি বলতে পারবেন ওরা এখানে কেন এসেছে? মানে কি সমস্যা নিয়ে এসেছে? মীরার কথা শুনে নার্সরা সন্দিহান দৃষ্টিতে তার দিকে তাকালো। মীরা বুঝতে পারল। সে দ্রুত শাড়ির আঁচলে মুখ ঢেকে কাঁদো কাঁদো গলায় বলল, যে দুজন ভিতরে গেল ওরা হচ্ছে আমার বোন আর তার স্বামী। আমার বোনটা কিছুদিন ধরে ভীষণ অসুস্থ। একটাই বোন আমার। বাবা মা কেউ নেই। কত যত্নের বোন আমার। কিন্তু ও আমায় কিছুই জানাতে চায় না। পাছে আমি চিন্তা করি এই ভয়ে। কিন্তু ওর যদি বড় কোনো রোগ হয়, তখন আমার কি হবে বলুন তো? আমার যে ওরা ছাড়া আর কেউ নেই। তাই আজ বাধ্য হয়ে ওকে কিছু না জানিয়ে পিছু পিছু চলে এসেছি। মীরার কথা শুনে নার্সটার মন বলল একটু। সে একটু নরম গলায় বলল, আসলে আমি জানতাম না যে ও তোমার বোন। আমাদের স্যার তো ওই লোকটার বন্ধু। তাই ওদের বিষয়ে কাউকে কিছু বলা নিষেধ আছে। স্যার জানলে রাগ করবে। কিন্তু তোমার কথা শুনে বড্ড মায়া হলো আমার। তাই বলছি, তুমি আবার ওদের বলে দিও না আমি যে তোমায় বলেছি। স্যার জানতে পারলে কিন্তু আমার চাকরি থাকবে না। না না, তুমি নিশ্চিন্তে বলো। আমি কাউকে কিচ্ছু বলবো না। আসলে ওই যে মেয়েটা আছে না, ওর একটা কিডনি নষ্ট হয়ে গেছে বহুদিন হলো। চাইলেও এখন কিডনির অপারেশন করতে পারছে না। কি জানি সমস্যা আছে। তাই বর বউ দুটোতে মিলে রোজ সপ্তাহে একবার করে আসে চেকআপের জন্য। তোমার বোনের যে এমন অসুখ করেছে তোমায় বলেনি কেন বলো তো? আমি চিন্তা করব তাই হয়তো বলেনি। আচ্ছা, আর একটা কথা বলো, ওরা কি কোনো ডোনারের খোঁজ পেয়েছে? হ্যাঁ, পেয়েছে তো অনেকদিন আগেই। শুধু মেয়েটার অন্য সমস্যার জন্য এখন অপারেশন করতে পারছে না। ওহো। বড্ড উপকার করলে গো। আরও কিছুক্ষণ কথা বলে নার্সটা চলে গেল নিজের কাজে। মীরার মাথায় কিছু কিছু প্রশ্নের উত্তর এখনো অসম্পূর্ণ। তাহলে তারা মোহিনীর জন্য তারই কিডনি নিতে চায়। কিন্তু তার জন্য এত নাটক কেন? বাবা মাকেও নিজের অসুস্থতার কথা কেন জানালো না মোহিনী? ওদের প্ল্যান কি শুধুই মীরার কিডনি নেওয়া নাকি অন্য কিছু?
কি করতে চাইছে ওরা? মীরা শান্ত হয়ে বসল সেখানে। ভাবতে লাগলো সে। কি হচ্ছে সেটা ওকে জানতেই হবে। যেভাবেই হোক। মোহন ফিরলে মীরা প্রতিদিনের মতো হাসিমুখে এগিয়ে গেল তার দিকে। অফিসের ব্যাগটা নিয়ে জায়গা মতো রাখল। মোহন তার দিকে ফিরে মুচকি হেসে ওয়াশরুমে ঢুকে গেল। মীরা ডাইনিং টেবিলে তার খাবার বেড়ে অপেক্ষা করতে লাগল। বাকিদের খাওয়া হয়ে গেছে। বাকি আছে শুধু মোহন আর সে। মোহিনীও খেয়ে দিয়ে শুতে চলে গেছে অনেক আগেই। মোহন টেবিলে বসতে বসতে বলল, আজ কি রান্না করেছ? তোমার পছন্দের, পাবদা। বাহ! দেখেই তো মনে হচ্ছে বেশ লোভনীয়। মীরা হাসিমুখে তার প্লেটে মাছের মুড়োটা তুলে দিল। মোহন বেশ তৃপ্তি নিয়ে খেতে লাগল। মুখ দেখেই বোঝা যাচ্ছে খাবারটা তার বেশ পছন্দ হয়েছে। মীরা এক দৃষ্টিতে তাকেই দেখছে। মোহন খেতে খেতে বলল, রান্না কেমন হয়েছে? ভীষণ ভালো। তোমার হাতের রান্না বলে কথা। খারাপ হতে পারে। তুমি বসে আছো কেন? খেয়ে দেখো, রান্নাটা সত্যিই মজা হয়েছে। না না, তুমিই খাও। আমার পাবদা মাছ পছন্দ নয়। মোহন মাথা দুলিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। মীরার চোখ সরছে না তার দিক থেকে। মীরাকে এভাবে চেয়ে থাকতে দেখে মোহন কৌতূহল নিয়ে বলল, কি হলো? এভাবে তাকিয়ে কি দেখছো? মনে হচ্ছে আমায় এর আগে কখনো দেখোনি। মীরা মুচকি হেসে জবাব দিল, ধরে নাও আজ নতুন করে দেখছি তোমায়। নতুন করে চিনছি। এমন হেয়ালি করে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? শরীর খারাপ করলো নাকি? উহু, শরীর ঠিক আছে। তবে তবে কিছুই না। তুমি বেশি কথা না বাড়িয়ে খেয়ে নাও তো দেখি। মোহন আর কিছু না ভেবে খাওয়ায় মনোযোগ দিল। মীরাও কিছু খেয়ে নিল। মোহনের খাওয়া হয়ে গেলে সে রুমে গেল। মীরা এদিকটা গুছিয়ে রেখে রুমে গেল তার কিছুক্ষণ পরেই। মীরা রুমে গিয়ে দেখল মোহন ঘুমিয়ে পড়েছে। তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মীরাও শুয়ে পড়ল। রাত 12 পেরিয়ে ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। মোহন নিঃশব্দে উঠে পড়ল বিছানা ছেড়ে। মীরা বুঝতে পারল সেটা। সে নড়াচড়া করল না। মোহন একবার চেক করে নিল মীরা সত্যিই ঘুমিয়ে পড়েছে কিনা। নিশ্চিত হয়ে সে বের হলো রুম থেকে। সে যাওয়ার মিনিট 2 পর মীরাও উঠে পড়ল। সে এটারই অপেক্ষা করছিল।
ফোনটা হাতে নিয়ে চুপি চুপি মোহিনীর ঘরের দিকে গেল। দরজার ওপাশ থেকে দুজনের হাসির আওয়াজ ভেসে আসে। মীরা মুচকি হাসল। কেউ জানে না তার এই হাসির পিছনের কারণ। মোহন যে মীরার ঘরে এটা নিশ্চিত হয়ে ফিরে এলো। মীরা রুমে এসে সিম পাল্টে তার শাশুড়ির ফোনে ফোন দিল। তার শাশুড়ি মা রেবেকা সুলতানা কয়েক সেকেন্ড পর ফোনটা রিসিভ করলেন। ফোন রিসিভ করতেই মীরা ফোন কেটে দিল। তার উদ্দেশ্য ছিল রেবেকা সুলতানার ঘুম ভাঙানো। পরপরই সে আজকে ওদের পিছু করে যে ছবিগুলো তুলেছিল সেগুলো সেন্ড করে দিল রেবেকা সুলতানার নাম্বারে। দেখেই চমকে উঠলেন তিনি। আদ্যপান্ত না ভেবেই উঠে পড়লেন রেবেকা সুলতানা। ছেলের ঘরের দিকে পা বাড়ালেন তৎক্ষণাৎ। তিনি রুমে ঢুকে দেখলেন মীরা একা শুয়ে আছে। মীরাকে ডাকলেন তিনি। মীরাও উঠে বসল, এমনভাবে যেন তার ডাকেই ঘুম ভাঙল তার। উঠে ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে মা? তুমি এখানে একা ঘুমাচ্ছ কেন? মোহন কোথায়? মীরা তখন এদিক ওদিক চাইল। চিন্তিত মুখে বলল, জানি না তো মা, আমি তো ঘুমাচ্ছিলাম। রেবেকা সুলতানা কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন। তারপরে মীরার হাত ধরে বেরিয়ে পা বাড়ালেন মোহিনীর ঘরের দিকে। মীরার ঠোঁটের কোণে মুচকি হাসি। মোহিনীর রুমের সামনে আসতেই ভেতর থেকে ওদের ফিসফিসানি ভেসে এলো। রেবেকা সুলতানার ধৈর্যের বাঁধ ভাঙল এবার। তার মানে তিনি এত দিন ধরে যে সন্দেহ করে আসছেন তাই সত্যি হলো? তার সহজ সরল বৌমাকে এরা ঠকাচ্ছে? তা যেন তিনি মেনে নিতেই পারলেন না। সজোরে দরজা ধাক্কা দিতে লাগলেন। আর চিৎকার করে বলতে লাগলেন, মোহন, দরজা খোল। আমি জানি তুই এখানে। এক্ষুনি দরজা খোল। মায়ের গলার আওয়াজ পেয়ে পিলে চমকে উঠল মোহনের। দুজনেই যেন পাথরের মতো জমে গেল। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে দরজা খুলল মোহন। দরজা খুলতেই রেবেকা সুলতানা একটা চড় বসিয়ে দিলেন তার গালে। মোহন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রেবেকা সুলতানা মোহিনীর দিকে এগিয়ে গেলেন। ঘৃণা ভরা কণ্ঠে বললেন, ছি ছি, তোমার লজ্জা করে না? বোন হয়ে বোনের সংসার ভাঙছ? মেয়েটা কত বিশ্বাস করে তোমাদের, আর তোমরা তার বিশ্বাসের এভাবে মূল্য দিলে? ছি। মোহিনীরও মাথা নত। মীরা কান্নার অভিনয় করে বলল, ছি ছি, তোকে নিজের বোন বলতে লজ্জা করছে আমার। তুই কিভাবে পারলি এসব করতে? আমার শ্বশুর বাড়ি এসে আমার এই বরের সাথে? ছি। একবারও বাবা মায়ের সম্মানের কথা ভাবলি না মোহিনী? তাদের কথার আওয়াজে আনোয়ার হোসেনও সেখানে উপস্থিত হল। নিজের ছেলের কীর্তি কলাপ শুনে লজ্জায় মুখ লুকাল। মোহন বুঝতে পারল না কি করবে এখন সে দ্রুত মীরার কাছে গেল। হাত জোর করে অনুনয়ের সুরে বলল, আমায় ক্ষমা করে দাও মীরা। তুমি যা ভাবছো আমাদের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো। মীরা কোনো কথা বলল না। দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দিল। বিছানায় বসে নিজের মনেই হেসে উঠল সে। এটা তো সবে শুরু মোহন, নাটকের এখনো অনেক বাকি। তোমরা আমায় ভোলা ভালা সহজ সরল মেয়েটি ভেবে ভুল করেছ। আমি একদমই তেমন নই। অন্যায় করলে শাস্তি পেতেই হবে। আর কি কি প্ল্যান করছো তোমরা সেই সবও জানতে পেরে যাব আমি। চিন্তা করো না। রেবেকা সুলতানা আর আনোয়ার হোসেন সোফায় বসে আছেন। সামনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মোহন আর মোহিনী। রেবেকা সুলতানা কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছেন না। ছেলেটা তার এত নিচে নেমে গেল। তিনি গম্ভীর গলায় বললেন, আর কি কি আকাম করেছ শুনি একটু। মোহন তড়িঘড়ি বলে উঠল, না মা, তোমরা যেমনটা ভাবছো তেমন কিছুই হয়নি আমাদের মাঝে। তোমরা ভুল বুঝছো আমায়। তাহলে ঠিকঠাকই বলো শুনি। মোহন শুকনো ঢোক গিলল। এমনটা হলে তো তাদের প্ল্যান ভেস্তে যাবে। আসলে মা, মোহিনীর আসলে খুব শরীর খারাপ লাগছিল। আমি তখন বাইরেই ছিলাম।
তাই ও আমায় ডেকেছিল। মীরাকে ডেকে বিরক্ত করতে চায়নি। তা তুমি আবার ডাক্তারি শুরু করলে কবে থেকে? আমাদের কিছু জানানি তো। মোহন উদ্ভ্রান্তের মতো চাইল। কি বলতে কি বলে ফেলল সে। কৈফিয়ত দেওয়ার সুরে বলল, আমার কাছে ওষুধ ছিল, সেটাই ওকে দিতে গেছিলাম। দরজা বন্ধ করে ওষুধ দিচ্ছিলে? ন ন না মানে, দরজাটা কখন বন্ধ হয়ে গেছিল টের পাইনি মা। রেবেকা সুলতানা শান্ত দৃষ্টিতে চাইলেন ওর দিকে। তিনি হুটহাট কিছু বলার মানুষ নন। এখনো ঝোঁকের বসে কিছু বললেন না। শান্ত গলায় দুজনকে বললেন, যে যার রুমে গিয়ে শুয়ে পড়ো। আর কাল সকালে মোহিনী তুমি বাড়ি চলে যেও। অনেকদিন হলো বোনের শ্বশুরবাড়িতে। আর কতদিন থাকবে? বলেই তিনি আর আনোয়ার হোসেন চলে গেলেন। মোহন আর মোহিনী ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। সকাল সকাল উঠে চুলায় রান্না বসালো মীরা। রেবেকা সুলতানা বৌমার এমন অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। তিনি দ্রুত মীরার কাছে গেলেন। বৌমা, কি করছো তুমি? রান্না করছি মা। এত সকালে? কেন? আপনার ছেলে অফিস যাবে তো, তাই। বলেই হেসে উঠল সে। মীরাকে হাসতে দেখে রেবেকা সুলতানা যেন আরও অবাক হলেন। মানে, কালকে রাতে কি হয়েছিল ভুলে গেছো তুমি? না মা, ভুলিনি। আপনার ছেলে বলেছে আমায়। ও শুধু মোহিনীকে ওষুধ দিতেই ওর ঘরে গেছিল। ওদের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই। রেবেকা সুলতানা এক দৃষ্টিতে মীরার দিকে চেয়ে রইলেন। মনে মনে ভাবলেন, আহা, কি সহজ সরল বৌমা তার। এত সহজে বিশ্বাস করে নিল তার ছেলেকে। অথচ তার ছেলে এত দিন ধরে তাকে লাগাতার ঠকিয়ে যাচ্ছে। ভাবতেই দুচোখে পানি জমল তার। না, মীরা সহজ সরল কিংবা বোকা নয়। তার উদ্দেশ্য এখনই মোহিনীকে এ বাড়ি থেকে তাড়ানো নয়। সে চায় মোহন, মোহিনী দুজনেই তার চোখের সামনে থাকুক। নইলে তো সে জানতে পারবে না আর কি কি গোট পাকাচ্ছে তারা। রেবেকা সুলতানা ড্রয়িং রুমে গিয়ে বসলেন। কয়েক মিনিট পর মোহন নিচে নামল। মাকে দেখে থমকে দাঁড়ালো সে। রেবেকা সুলতানা তাকে কাছে ডাকলেন। মোহন গিয়ে মায়ের পাশে বসল। তিনি বেশ নিচু গলায় বললেন, বৌমাকে ভুলভাল বুঝিয়ে কি ভাবছ অন্যায় করার পথ আরও পরিষ্কার হলো? আমি কিন্তু একদমই বোকা নই। আমাকে ভুল ভালো বোঝাতে পারবে না। মা, আমি সত্যিই বলেছি। বিশ্বাস করো। বিশ্বাস? তোমাকে? নিজের চোখে যা দেখলাম তারপরেও তোমায় বিশ্বাস করি কি করে? আর ওই মেয়েকে তো আমি আমার বাড়িতেই রাখবো না আর। এখন যাও এখান থেকে। তোমার সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে না আমার। মোহন চুপচাপ উঠে পড়ল। এখন একমাত্র মীরাই মোহিনীকে এ বাড়িতে রাখতে পারে। ওকে বোঝাতে হবে। 8টা নাগাদ সবাই নিচে নামলো একে একে। সবার মুখই থমথমে হয়ে আছে। মোহিনীও এলো। মীরা হাসি মুখে মোহিনীর দিকে এগিয়ে গেল। শরীর কেমন লাগছে এখন তোর? মোহনের দেওয়া ওষুধে কাজ হয়েছে? মীরার কথা শুনে মোহিনী সচকিত হয়ে চাইল তার দিকে। পরপরই মোহনের দিকে ফিরল সে। মোহন তাকে ইশারায় মাথা নাড়ল। মোহিনী মুখে মুচকি হাসি নিয়ে বলল, হ্যাঁ, এখন অনেকটা সুস্থ লাগছে। আনোয়ার হোসেন যেন কিছু বুঝতে পারছেন না। তিনি এদিক ওদিক তাকাতে লাগলেন। মীরা মোহিনীকে ধরে এনে বসালো চেয়ারে। রেবেকা না গম্ভীর গলায় বলে উঠলেন, বাড়ি কখন ফিরছ? গোছগাছ শেষ? মোহিনী রেবেকা সুলতানার কথা শুনে চুপ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। মীরা বলে উঠল, বাড়ি যাবে কেন মা? মাত্রই তো এলো। আর ওর কলেজ ও তো এখান থেকে কাছেই। এই বাড়িতে থেকেই কলেজ করুক। নয়তো শুধু শুধু আবার বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। কি দরকার বলুন তো? তার চেয়ে এখান থেকে কলেজ করুক।
আনোয়ার হোসেন অবাক হয়ে তাকালেন মীরার দিকে। মীরার সেদিকে হেলদোল নেই, সে একমনে কাজ করে যাচ্ছে। রেবেকা সুলতানাও মুখ ফুটে আর কিছু বলতে পারল না। তার দেখাও ছবিগুলোর কথা কাউকে বলল না। কিভাবেই বা বলবে? নিজের ছেলের কুকীর্তির কথা ফলাও করে বলবে? ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে মোহিনীকে রাখতে হলো। বেশ কয়েকদিন মোহিনী ঘর থেকে বের হলো না। মোহন ও রাতে আর কোথাও যেত না। কিন্তু সপ্তাহখানেক পর এক বিকেলে, যখন মোহন অফিসে ছিল, মোহিনীও এক বাহানায় বেরিয়ে পড়ল। মীরা বুঝতে পারল তারা দেখা করবে। মীরাও চুপি চুপি পিছু নিল তার। মীরা বোরকা পরে মুখ ঢেকে বের হলো, যাতে ওরা তাকে চিনতে না পারে। দুজনে মিলে দেখা করল এক পার্কে। মীরা চুপি চুপি গিয়ে তাদের কাছাকাছি বসে পড়ল। তারা খেয়ালও করল না। তারা তখন নিজেদের মতো কথা বলতে ব্যস্ত। কি থেকে কি হয়ে গেল? সবই ঠিক চলছিল, মাঝখান থেকে তোমার মা ঢুকে সব নষ্ট করে দিল। বেশ রাগ নিয়েই বলল কথাগুলো মোহিনী। মোহন চিন্তিত স্বরে বলল, যা হওয়ার ছিল হয়ে গেছে। এখন ভাবতে হবে কিভাবে সব ঠিক করা যায়। কিভাবে ঠিক করবে? তোমার মাকে বোঝাতে পারবে বলে মনে হয় না। মাকে না বোঝাতে পারলেও তোমার বোনকে তো বোঝাতে পেরেছি। আচ্ছা, তুমি এত চালাক, আর তোমার বোন এতটা বোকা হলো কেন বলো তো? দুজনে হেসে উঠল। পরপরই গম্ভীর হয়ে বলল মোহন, ওদিকে কি খবর? পেপারস রেডি হয়েছে? হ্যাঁ, আমি উকিলের সাথে কথা বলেছি। আর কয়েকটা দিন, একবার ওগুলো হাতে পেলে যেভাবেই হোক বাবাকে দিয়ে সাইন করিয়ে নিব। তখন সব সম্পত্তি তোমার আর আমার হয়ে যাবে। কিন্তু তোমার বাবা যদি বুঝতে পেরে যায়? বুঝবে না। মীরার নামের জায়গায় তোমার নাম দিয়েছি। যদি জিজ্ঞেস করে বলবো মীরার কাছে থাকা আর তোমার কাছে থাকা তো একই কথা। ভুলে গেলে? তোমায় কেন আমি মীরার সাথে বিয়ের জন্য এত জোর করেছিলাম? তোমার বিয়েটা যদি আমার সাথে হতো, তবে এই এত বড় সম্পত্তির ভাগ দিতে হতো মীরাকে। মোহন হাসল। এজন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। সম্পত্তিটা পেয়ে গেলেই, মীরাকে যেভাবেই হোক বুঝিয়ে ওর কিডনিটা নিয়ে তোমার শরীরে ট্রান্সপ্ল্যান্ট করতে পারলেই ব্যাস। ওকে ডিভোর্স দিয়ে তোমায় বিয়ে করে নেব। আর আমার বাবার সম্পত্তি তো আমি আর পাবো। হু, খুব জ্বালিয়েছে ছোট থেকে ও আমায়। আমার সব পছন্দের জিনিসে ওকে ভাগ দিতে হতো। বাবা মা জোর করে ওকে দিত। বলতো, তোরই তো বড় বোন, যা পাবি দুজনে ভাগাভাগি করে খাবি। শেষ অবধি আমার পছন্দের মানুষটাকে নিজে পছন্দ করলো না। আমি ওর সাথে কোনো কিছুই ভাগাভাগি করব না। সবটুকুই আমার। দেখব এবার আমি সব হারিয়ে ও পথে পথে ঘুরবে। কিচ্ছু থাকবে না ওর কাছে। আমি জানতাম, বাবা যদি জানতে পারতো ও তোমায় পছন্দ করে, তবে কোনো কথা না শুনেই ওকে তোমার সাথে বিয়ে দিয়ে দিত। অবশ্য তার আগে বাবার করা কাজটা আমিই করে দিলাম। তবে একটু অন্যরকম করে আর কি। বলেই ওহো করে হেসে উঠল দুজন। মীরা উঠে পড়ল সেখান থেকে। কি জানি কেন তার মোহিনীর কথা শুনে কষ্ট হচ্ছে। মোহিনী এতটা স্বার্থপর, অথচ সে ছোট থেকেই দেখে এসেছে ছোট বোনটাকে কিভাবে ভালো রাখবে। ওর অসুস্থতার দিনে নিজের না ঘুমিয়ে পার করেছে। কি করেনি মীরা ওর জন্য? সামান্য সম্পত্তির লোভে ও এত কিছু করল? না না, শুধু সম্পত্তি নয়, মোহিনী শুধুমাত্র মীরাকে ছোট করতে, ওকে কষ্ট দিতেই এসব করেছে। মীরাও মনে মনে ভেবে নিল, এবার কি করবে সে। মোহিনী আর মোহনের এই পরিকল্পনা সে কিছুতেই সত্যি হতে দেবে না। মোহিনী বাড়িতে ফিরল সন্ধ্যা নাগাদ। রেবেকা সুলতানা তখন ড্রয়িং রুমেই ছিলেন। মোহিনী দেখে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? মোহিনী দাঁড়িয়ে পড়ল। মনে মনে একটা বাহানা বানিয়ে নিল। আসলে আন্টি, ঘরে বসে বসে ভালো লাগছিল না, তাই একটু বাইরে থেকে ঘুরে এলাম। লাইব্রেরি গিয়েছিলাম।
এতক্ষণ ওখানেই ছিলে? জি। রেবেকা সুলতানা আর কথা বাড়ালেন না। মোহিনী ঘরে ঢুকে স্বস্তির নিঃশ্বাস নিল। রাত প্রায় 9টা। মোহন কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে। সবাই তখন ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজল। এই সময় কে এলো ভেবেই ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। মীরা উঠল দরজা খোলার জন্য। দরজা খুলতেই মীরা আর মোহিনীর বাবা মা হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকল। মীরা অবাক হয়ে বলল, মা, বাবা, তোমরা এখন এই সময়ে? মীরার বাবা মায়ের চোখে মুখে অদ্ভুত দুশ্চিন্তা। মীরার বাবা বেশ চিৎকার করে বলে উঠলেন, মোহিনী কোথায়? ও তো খাবার খাচ্ছে। ততক্ষণে বাকিরা সেখানে এসে উপস্থিত। মোহিনীও এলো। মীরার মা তাকে দেখা মাত্রই এক প্রকার তেড়ে গেলেন তার কাছে। সজোরে তার গালে একটা চড় বসিয়ে দিলেন। সবাই হতবাক হয়ে চেয়ে রইল সেদিকে। মোহিনী গালে হাত রেখে বলল, মা, তুমি আমার গায়ে হাত তুললে? তিনি চিৎকার করে উঠলেন, ইচ্ছা তো করছে মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিই। তোর মতো কুলাঙ্গার আমার পেটে হয়েছে ভাবতেই ঘৃণায় গা গুলিয়ে আসছে আমার। মীরা তড়িঘড়ি মায়ের কাছে গিয়ে তাকে সরিয়ে নিয়ে এলো। মা, কি হয়েছে তোমাদের? এত রাতে এই বাড়িতে এলে, তার উপর এসে থেকেই ওকে বুকে যাচ্ছ। কি হয়েছে বলবে? মীরার মা ওর দিকে চাইল। চোখের কোণে পানি ভিড় করেছে তার। তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমায় ক্ষমা করে দে মা। আমার জন্যই তোর এই অবস্থা। ওই জানোয়ারটাকে যদি আমি বারবার তোর বাসায় আসা থেকে আটকাতাম, তবে আজ এসবের কিছুই হতো না। রেবেকা সুলতানা, আনোয়ার হোসেন, মোহন সবাই তাদের দিকে হতবিহ্বল নেত্রে চেয়ে রইল। কি হচ্ছে তা তাদের মাথায় ঢুকছে না। মীরার বাবা আফসোসের সুরে বলে উঠলেন, দোষ শুধু তোমার একার নয় মীরার মা, আমিও সমান দোষী। ওর সব আবদার রাখতে রাখতে ওকে এত লাই দিতে দিতে মাথায় চড়ে বসেছে। নোংরামি করতেও দুবার ভাবছে না। মান সম্মান সব শেষ করে দিল আমার। সমাজে মুখ রাখার আর জায়গা রাখল না। কপাল চাপড়াতে চাপড়াতে সোফায় বসে পড়লেন মীরার বাবা। মোহিনী কাপা কাপা গলায় বলল, মা। আমি কি করেছি? চুপ। এত নোংরামি করেও এখনো কথা বলছিস কোন মুখে তুই? এখনো জানতে চাইছিস কি করেছিস? লজ্জা করছে না তোর? তিনি এবার মোহনের দিকে চাইলেন। তুমি কিভাবে পারলে আমার এই সহজ সরল মেয়েটাকে এভাবে ধোঁকা দিতে? বিবেকে বাঁধল না তোমার? ছি ছি, তোমাকে কত ভালো ভাবতাম আমি। ভাবতাম আমার মেয়ে কত ভাগ্যবতী যে তোমার মতো স্বামী পেয়েছে সে। এখন দেখছি দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষটাই জুটল আমার মেয়ের কপালে। বাকিরা এতক্ষণে বুঝতে গেছে তাদের অমন ব্যবহারের কারণ। কিন্তু তারা কিভাবে এসব জানতে পারল এটাই মাথায় ঢুকছে না কারো। রেবেকা সুলতানা শান্ত গলায় বললেন, বেআইন। আপনারা এসব কিভাবে জানতে পারলাম জিজ্ঞেস করছেন? আপনার গুণধর ছেলে আর আমার এই অপায়াটাকে আজ একসাথে হোটেল থেকে বের হতে দেখেছি আমরা নিজ চোখে। পরে সেখানে খোঁজখবর নিয়ে জানতে পারলাম ওরা ওখানে প্রায় যায়। ছি, আমার তো বলতেও ঘৃণা হচ্ছে। আনোয়ার হোসেন মীরার বাবার পাশে বসলেন। তার ছেলের কর্মকাণ্ডের কথা যত জানতে পারছেন তত তিনি দুমড়ে মুচড়ে যাচ্ছেন। কত গর্ব করতেন এই ছেলেকে নিয়ে তিনি। ছেলে তার পড়াশোনায় ভালো, ভালো চাকরি করে। অন্যদের কাছে ফলাও করে বলতেন এসব। আর আজ সেই ছেলে তাকে একের পর এক ঝটকা দিয়েই চলেছে। এত নোংরা মস্তিষ্কের এই ছেলে। মীরা মাথার কথা শুনে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। রেবেকা সুলতানাও হতাশ হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঁদতে কাঁদতে বলল মীরা, ছি মোহন,
আমি তোমায় বিশ্বাস করেছিলাম। সেদিনের রাতের ঘটনাটার পরে কিছু বলিনি তোমায়। ভেবেছিলাম আমিই হয়তো ভুল ভেবেছি। আমার চিন্তাধারা ভালো নয়। তোমাদের অযথা সন্দেহ করেছি ভেবে কত দোষারোপ করেছি নিজেকে। আর তুমি তুমি সেই নোংরামিটা করলে। মানে সেদিন রাতে তুমি মোহিনীর রুমে ওষুধ দিতে নয় বরং অন্য কিছু করতে ঢুকেছিলে। মীরার কথা শুনে মীরার বাবা মা আর এক দফা অবাক হলেন। এই ঘটনাটা তো তাদের জানাই ছিল না। তারা এদিকে ওদিক চাইতে লাগলেন। মীরার মা মীরার কাঁধে হাত রেখে বলল, সেদিন রাতে মোহিনীর ঘরে ঢুকেছিল মানে? কি বলছিস সেসব? খুলে বল আমায়। মীরা কান্নার চোটে কিছু বলতে পারল না। রেবেকা সুলতানা তাদের সবটা খুলে বলল। তার ফোনে পাঠানো ছবিগুলোর কথাও আজ আর গোপন করল না। সবাই যেন দিশেহারা হয়ে পড়ল। একদিকে মীরার জন্য সহানুভূতি, অন্যদিকে ঠিক ততটাই ঘৃণা কাজ করছিল মোহন আর মোহিনীর জন্য। মীরা শাড়ির আঁচলে মুখ ঢাকল। চোখে পানি থাকলেও মুখে কিন্তু তার হাসি লেগে আছে। কেউ না জানুক, সে তো জানে তার বাবা মা কিভাবে জানতে পারল। আজ যখন মোহন আর মোহিনী রোজকার মতো হোটেলে দেখা করার জন্য যায়, ঠিক তখনই মীরা তার মাকে সেটার ছবি তুলে পাঠায়। সাথে টেক্সটও দেয়, নিজের মেয়ের সংসার বাঁচাতে চাইলে এখনই চলে এসো, নইলে সর্বনাশ হয়ে যাবে। এসব মীরা সেই সিম ব্যবহার করে যেটা ব্যবহার করে সে রেবেকা সুলতানাকে ছবিগুলো পাঠিয়েছিল। মীরার বাবা মা সেখানে পৌঁছে নিজে চোখেই সবটা দেখেন। এক্ষেত্রে মীরার একসাথে দুটো লাভ হলো। তার বাবা মায়ের মোহিনী এর মোহনের উপর থেকে বিশ্বাস উঠে গেল। সাথে সে মোহিনীর পাতা ফাঁদ থেকে তার বাবা মাকে বাঁচাতে পারল। এখন তারা মোহিনীর কথা শুনে কোনো পেপারে সাইন করবেন না। রেবেকা সুলতানার কথা শেষ হতে না হতেই মীরার বাবা উঠে মোহনের দিকে এগিয়ে গেলেন। এলোপাথারি কিছু চড়থা অপ্পর বসিয়ে দিলেন তার শরীরে। আনোয়ার হোসেন কিংবা রেবেকা সুলতানা কেউই আটকাল না তাকে। আটকাবেই বা কোন মুখে? মীরার মা শুধু তাকে আঁকড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। রেবেকা সুলতানা এবার শান্ত গলায় বললেন, রাত অনেক হয়েছে, সবাই গিয়ে ঘুমিয়ে পড়ুন। এগুলো নিয়ে কাল কথা বলা যাবে। আশেপাশের লোকজনকে যেন জানতে না পারে এসব, নইলে আপনাদের, আমাদের সবারই মান সম্মান যাবে। আনোয়ার হোসেন সায় দিয়ে মীরার বাবাকে নিয়ে উপরে উঠে গেল। মীরা তার মায়ের সাথেই রয়ে গেল। রেবেকা সুলতানাও তাদের সাথে একই ঘরে ঘুমাতে চলে গেলেন। মোহনকে জোর করে নিয়ে গেলেন রেবেকা সুলতানা। মোহিনী একা রয়ে গেল ড্রয়িং রুমে। মাথায় এখন তার একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। এইসব সে ঠিক করবে কি করে? এতদিন ধরে একটু একটু করে সাজানো পরিকল্পনা তার এক নিমেষেই শেষ হয়ে যাবে। না না, এ হতে দেয়া যায় না। যেভাবেই হোক তার বাবাকে দিয়ে সম্পত্তির কাগজে সই করিয়ে নিতেই হবে। প্রয়োজনে ছল চাতুরির আশ্রয় নেবে সে। ঘটনা আর চাপা রইল না। পরদিন দুপুর গড়ানোর আগেই পুরো কলোনি জেনে গেল মোহন আর মোহিনী সম্পর্কের কথা। সত্যি কথা কি আর বেশিদিন চাপা থাকে? মানুষের মুখে মুখে রটে গেল ঘটনা। মোহন লজ্জায় আর বের হতে পারে না। দিনের পর দিন অফিস বন্ধ করার ফলে তার চাকরিটাও আর রইল না। দুদিন বাদেই আনোয়ার হোসেন বাড়িতে উকিল ডাকলেন। বাড়ির সবাইকে তিনি ড্রয়িং রুমে ডাকলেন। মীরার বাবা মাও সেখানে উপস্থিত হল। আনোয়ার হোসেন গম্ভীর মুখে বললেন, উকিল সাহেব, আপনাকে যা যা বলেছিলাম তা করে এনেছেন? জি। এবার সবাইকে পড়ে শোনান এটা। উকিল পড়া শুরু করল, যার সারমর্ম এই ছিল। আনোয়ার হোসেন তার সম্পত্তির 90% তার ছেলের বউ মীরার নামে লিখে দিতে চান। আর বাকি 10% তার ছেলে মোহন পাবে। বাড়িটা তার স্ত্রী রেবেকা সুলতানা পাবেন। তিনি যদি চান মোহনকে বাড়ি থেকে বেরো করে দিতে পারেন। তার অবর্তমানে তার ব্যবসাও মীরাই সামলাবে। উকিলের কথা শুনে মোহনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মোহিনী তথ হয়ে দাঁড়িয়ে রইল। আনোয়ার হোসেন কলম হাতে নিলেন সই করার জন্য।
মোহন দৌড়ে গিয়ে তার পা ধরে বসল। বাবা, বাবা, এমনটা করো না প্লিজ। আমি প্রমিস করছি আমি আর মোহিনীর সাথে কোনো সম্পর্ক রাখব না। এবার থেকে মীরার সাথেই আমি সংসার করব। মোহিনীর আশেপাশেও যাব না আমি বাবা। এবারের মতো ক্ষমা করে দাও আমায়। ক্ষমা? তোমাকে? কথায় বলে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তোমরাও ঠিক তেমন কুকুরের লেজের মতোই, যেটা কোনোদিন ঠিক হওয়ার নয়। তাই যদি হতো তবে এমন বউ রেখে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতেই পারতে না কখনো। তোমাকে প্রথমবার সাবধান করার পরেও তুমি কথা শোনোনি। এরপরেও যদি আমি তোমায় ক্ষমা করে দিই তবে ওই মেয়েটার সাথে অবিচার করা হবে, আর আমি তা করতে পারবো না। আমি চাই ও না ও তোমার বউ হয়ে থাকুক, তোমার মতো ঠকবাজের সাথে থেকে ওর জীবনটা নষ্ট করুক। এতদিন ও অনেক করেছে তোমার জন্য, এই সংসারের জন্য। অনেক খেটেছে, বিনিময়ে কিছুই পায়নি কষ্ট ছাড়া। তাই আমি আমার দিকে থেকে প্রায়শ্চিত্ত করতে চাই। জানি এটুকুতে তার ঋণ শোধ করা যাবে না, কিন্তু এটা ছাড়াও আমার আর কিছু করার নেই। মীরার চোখে পানি এলো। তার শ্বশুর শাশুড়ি প্রথম থেকেই তাকে বেশ যত্ন করে। যদি মোহন এমন না করতো তবে আজকে এই দিন দেখতে হতো না। কত সুন্দর একটা সংসার হতে পারত, কিন্তু মোহন তা নিজে হাতে শেষ করল। আনোয়ার হোসেন মোহনের কোনো কথা শুনলেন না, সাইন করে দিলেন পেপারে। আনোয়ার হোসেনের সই করা হয়ে গেলে মীরার বাবা উকিলের দিকে চেয়ে বলল, আমার পেপারগুলো কই? কথাটা মোহিনী শুনতেই বুকের ভিতর ধক করে উঠল তার। বাকিরাও বেশ অবাক হল। মীরার মা বললেন, পেপার? তোমার আবার কিসের পেপার? সম্পত্তির। আমি আর আনোয়ার মিলে অনেক আগেই পেপার রেডি করিয়ে রেখেছিলাম। কিন্তু হঠাৎ করেই যে শখ পেলাম, তাতে বাধ্য হয়ে দুজনকেই আবার উইলে আবার পরিবর্তন আনতে হলো। ভেবেছিলাম আমাদের পরে সব সম্পত্তি তো ওরা তিনজনই পাবে, সেই হিসেবেই আমরা সব তৈরি করেছিলাম। কিন্তু না, আমরা কিছুদিন আগেই সব পরিবর্তন করেছি। কি পরিবর্তন করেছ? আনোয়ারেরটা তো দেখলেই। এবার আমারটা শোনো। আমার বিষয় আশয় সব সম্পত্তি শুধুমাত্র আমার বড় মেয়ে মীরা পাবে। মোহিনীকে আমি এক কানা করিও দেব না। বাবা! চিৎকার করে উঠল মোহিনী। তার ভয়টাই সত্যি হলো তবে। তার বাবা তার ছেলের হাসি হেসে বললেন, কি হলো? এভাবে চমকে উঠলি কেন? কি ভেবেছিলি আমাকে ভুলভাল বুঝিয়ে আমার সব সম্পত্তি হাতিয়ে নিবি, মীরাকে কিচ্ছু না দিয়ে? আমি এসব জানতে পারবো না? তুই যে উকিল ধরেছিস সে যে আমার পরিচিত তা বোধহয় বুঝতে পারিসনি, তাই না? বাবার কথা শুনে দু কদম পিছিয়ে গেল মোহিনী। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কি যেন ভাবল সে। তারপরই সামনে টেবিলে রাখা ফল কাটা ছুরিটা তুলে নিল হাতে। সবাই চকিতে উঠে দাঁড়ালো। মোহিনী, কি করছিস সেটা? ছুরিটা ফেলে দে। মোহিনীর মা, না, ফেলবো না। যতক্ষণ না সব সম্পত্তি আমার নামে করছো, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব, হুমকি দিল সে। ওখানে উপস্থিত সবাই কম বেশি ঘাবড়ে গেল। মীরাও। কি করবে সে? হাজার হোক ছোট বোন তো, তাকে তো এভাবে চোখের সামনে মরতে দিতে পারে না। সে যথাসম্ভব শান্ত গলায় বলল, সম্পত্তি পাওয়ার পর কি করবি? মোহনকে বিয়ে করব, ওর সাথে সংসার করব। কি ভেবেছিস ওকে তোর সাথে থাকতে দেব? সুখে থাকবি তোরা? এটা আমি কি করে হতে দিই বল? তোর সুখ যে আমার সহ্য হয় না। আচ্ছা বেশ, বাবা তোর নামেই সব লিখে দিবে। এখন ছুরিটা নামা। না না, বোকা পেয়েছিস আমায়। আগে বাবাকে বল ওই উকিলকে কাগজ আনতে। আমার সামনে সই করতে হবে। সম্পত্তি দিয়ে কি করবেন মিস মোহিনী? জেলে বসে তো কোনো কাজে লাগাতে পারবেন না ওসব।
পিছনে কারো গলার আওয়াজ পেয়ে সবাই সেদিকে ঘুরল। একজন লেডি কনস্টেবল এসে দ্রুত মোহিনীর হাত থেকে ছুরিটা কেড়ে নিল। মোহিনী এতটাই অবাক হয়ে গেছিল যে তাকে আটকানোর কথাও মনে ছিল না। পুলিশ? পুলিশ কেন এলো? কে খবর দিল? সবার চোখে মুখে একই প্রশ্ন। আনোয়ার হোসেন বলে উঠলেন, পুলিশ কেন? কে ডেকেছে আপনাদের? আমি। গম্ভীর গলায় বলে উঠলেন রেবেকা সুলতানা। সবাই চাইল তার মুখ পানে। রেবেকা সুলতানা এগিয়ে এসে দাঁড়ালেন। মুখের গম্ভীর ভাব বজায় রেখেই বললেন, আমি ডেকেছি পুলিশ। কেন? মোহন আর মোহিনীর নামে কমপ্লেইন করেছি আমি। ওরা এতদিন ধরে আমার নিষ্পাপ বৌমাকে লাগাতার ঠকিয়ে আসছে। তার জন্য কি এত সহজে পার পেয়ে যাবে? আর এখন তো আবার জানতে পারলাম ওরা ঠকিয়ে সম্পত্তি নেওয়ারও চেষ্টা করেছে। এই অপরাধ ক্ষমার অযোগ্য। সবাই হতভম্ব হয়ে চেয়ে আছেন রেবেকা সুলতানার দিকে, কিন্তু কেউ তাকে আটকাল না। মোহন আর মোহিনীকে অ্যারেস্ট করল পুলিশ। তাদের কাকুতি মিনতি আজ কারো মন গলাতে পারল না। ওদের নিয়ে যাওয়ার সময় আনোয়ার হোসেন ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন। মোহন কাঁদো কাঁদো স্বরে বলল, বাবা, এবারের মতো আমায় ক্ষমা করে দাও প্লিজ। তোমায় ক্ষমা করার কোনো জায়গায় রাখোনি তুমি। আশা করব জেল থেকে ফিরে একজন ভালো মানুষ হবে। যতটুকু সম্পত্তি তোমায় দিয়েছি সেটা নিয়ে সৎভাবে ব্যবসা করে খাবে। এতটুকুও তোমায় দেওয়ার ইচ্ছা ছিল না আমার। কিন্তু কি করব? নিজের ছেলে তো। ফেলে তো আর দিতে পারি না। আমার দায়িত্ব আমি পালন করলাম। অফিসার, ওকে নিয়ে যান এবার। পুলিশ নিয়ে গেল ওদের। রেবেকা সুলতানা মীরার মুখে হাত রেখে বললেন, জীবনে অনেক কষ্ট করেছ। আমরাই এর জন্য দায়ী। তোমায় সুখে রাখার দায়িত্ব এবার আমাদের। সবার মুখেই হাসি আজ। মীরার চোখে পানি। সে তো এসব চায়নি। একটা সুন্দর জীবন চেয়েছিল। যেটা হলো এটাও হয়তো হওয়ার দরকার ছিল। মীরা সবার অলক্ষ্যে একটা দীর্ঘশ্বাস ফেলল। কথায় বলে, সব ভালো যার শেষ ভালো তার। এবার বাকি জীবনটা সে নিজের মতো কাটাবে। নিজের জন্য বাঁচবে। মোহন জেলে যাওয়ার মাস 4 মধ্যে মীরার সাথে ওর ডিভোর্স হয়ে গেল। মীরা এখন বেশ আছে। বাবার ব্যবসায় সহযোগিতা করছে। আনোয়ার হোসেন আর রেবেকা সুলতানাও আসেন মাঝে মধ্যে তার সাথে দেখা করতে। মীরার মা আর রেবেকা সুলতানা মিলে তার বিয়ের জন্য পাত্র দেখছেন। মীরা অবশ্য প্রথমে অমত করেছিল, পরে রাজি হয়েছে। কিছুদিনের মধ্যে হয়তো তার বিয়েও হয়ে যাবে। নতুন জীবন নতুন করে সাজাবে মীরা, যাতে মোহন কিংবা মোহিনীর মতো মানুষের ছায়াও পড়তে দেবে না সে। এই সপ্তাহে তার কাছে নিছকই একটা দুঃস্বপ্ন হয়ে রয়ে যাবে। সমাপ্ত।